রায়হান, তুমি সারাদিন বসে বসে কি করো? তোমার কি কোনো কাজ নেই? ভাবি তুমি এভাবে বলছো কেন? আমি আবার কি করলাম? তো তোমার সাথে আমি কিভাবে কথা বলবো? ভালোভাবে কথা বলবো? সারাদিন তো কিচ্ছু করো না, খালি খাও দাও ঘুরো ফিরো, আর তো কোনো কাজ নেই। সেই যে গ্রাম থেকে পড়াশোনার নাম করে এসেছো, আমার ঘাড়ে উড়ে এসে জুড়ে বসেছো, নামার তো আর নামই নেই। ভাইয়ের টাকায় বসে বসে খাচ্ছ আর টাকা ধ্বংস করছো, কোনো কাজকর্ম তো করো না। ভাবি আসলে বাবা মা মারা যাওয়ার পরে ভাই আমাকে জোর করে লেখাপড়া করার জন্য ঢাকাতে নিয়ে এসেছে। আমি কখনো আসতে চাইনি। আমি যদি জানতাম আমি আসাতে তোমাদের এত অসুবিধা হবে তাহলে আমি কখনোই আসতাম না। সমস্যা তো হচ্ছে, তোমার জন্য আমি আমার পরিবারকে একটু সময় দিতে পারি না, আমি তাদেরকে এই বাসায় একটু আনতে পারি না, আর তোমার জন্য আমি আমার ভালো মুহূর্তগুলো সুন্দর মতো কাটাতে পারি না। তুমি আমার ব্যক্তিগত সময়ের মধ্যেও ঢুকে যাও কেন? বলো কেন? ভাবি আসলে হোস্টেলে সিট না পাওয়াতে আমার থাকতে হয়েছে, আর আমি যদি হোস্টেলের সিটটা পেয়ে যেতাম তাহলে আমি তো চলেই যেতাম। আমিও চাই না যে আসলে তোমার ঘাড়ে আমি বোঝা হয়ে থাকি। শুনো, তুমি যদি ইচ্ছে করতে না, তুমি অনেক আগেই হোস্টেলে যেতে পারতে, ঠিক আছে? আসলে তোমার মতলবটা কি বলো তো? তুমি তোমার ভাইয়ের টাকায় বসে বসে এখানে খাবা আর ঘুরে বেড়াবা। ভাবি তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলবো তোমার সাথে? তুমি কি আমার থেকে এর চেয়ে ভালো ব্যবহার আশা করো? তোমার সাথে ভালো ব্যবহার করতে হবে আমাকে? কি ব্যাপার? এখানে কার সাথে কার ভালো করে কথা বলার কথা হচ্ছে? আর রায়হান, তুই কাঁদছিস কেন? না ভাইয়া, কিছু হয়নি। কিছুই হয়নি? আসলে আমি বলছি কি হয়েছে। আমি চেয়েছিলাম বাবা মা মারা যাওয়ার পরে আমার ছোট ভাইটাকে ঢাকায় এনে একটু ভালো করে পড়াশোনা করাবো। সাথে এইও ইচ্ছা ছিল যে আমার ওয়াইফ সারাদিন বাসায় একা থাকে, আমার ছোট ভাইটা আসলে সেও একটু ভালো সময় কাটালো আর আমার ভাইটারও একটু ভালো করে পড়াশোনা করলো। কিন্তু আসলে কি জানো, আমি ভুল ছিলাম। আমি বুঝতেই পারিনি যে আমার ছোট ভাই আসাতে তোমার এত অসুবিধা হয়ে যাবে। উঠতে বসতে খেতে পড়তে সব সময় তুমি ওকে কথা শুনিয়েছ। আরে ও তো ছোট মানুষ, ওর পড়াশোনা ছাড়া আর কি বা কাজ আছে? কিন্তু তুমি ওর এই সময় কাটানোটাকে, ওর এই পড়াশোনাটাকে কোনোভাবেই সহ্যই করতে পারোনি। আমি সেই দিন আমার ছোট ভাইয়ের কাছে ওর পড়াশোনার খবর জানার জন্য গিয়েছিলাম। ওর মুখটা শুকনো দেখে ওকে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। তার প্রতি উত্তরে ও আমাকে যা বলেছে, আমার ইচ্ছে করেছিল সেই দিনই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেই। কিন্তু কি জানো, আমার এই ছোট ভাই আমাকে করজোড়ে নিবেদন করেছিল, ভাইয়া তুমি ভাবিকে কিছু বলো না। আমিও আমার ছোট ভাইয়ের কথা ফেলতে পারিনি। ভাইয়া থাক, ভাবির কোনো দোষ নেই, সব দোষ আমারই। রায়হান তুই চুপ কর, আমাকে বলতে দে। তুমি জানো সাথী, আমার উচিত ছিল সেই দিনই তোমার সঙ্গে কথা বলা। আজকে বাসায় আসার সময় আমি দরজার পাশে দাঁড়িয়ে সব কিছু শুনলাম। একজন মানুষের ব্যবহার কতটা নিকৃষ্ট হতে পারে। তাই আজকে সবকিছু শোনার পরে আমার মনে হয় না আমি তোমাকে আর এই সংসারে জায়গা দিতে পারবো। তুমি আজকেই তোমার জিনিসপত্র গুছিয়ে তোমার বাবার বাড়িতে চলে যাবে। কারণ কি জানো, তোমার কাছে ভালো সময়টা মানে হচ্ছে তোমার বাবার বাড়ির লোকজন। তাদেরকে নিয়ে তুমি হাসবে, খেলবে, কথা বলবে, আড্ডা দেবে, এটাই তোমার কাছে ভালো সময়। এই পরিবারটাও যে তোমার আপন পরিবার সেটা তুমি কখনো ভাবতেই পারোনি। আর তাই তোমার চাওয়াটাই পূর্ণ হোক। আমার জীবনে তোমার মতন মেয়ে না থাকলেও আরো 10টা মেয়ে আসবে, কিন্তু আমার ছোট ভাই যদি আমার জীবন থেকে হারিয়ে যায় না, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। যাও, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। যাও। দেখো,
আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও প্লিজ। ভাইয়া থাক, ভাবির কোনো দোষ নেই, সব দোষ আমারই। রায়হান তুই চুপ কর। শোনো সাথী, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, কিন্তু যদি আমার ছোট ভাই তোমাকে ক্ষমা করতে পারে তাহলে হয়তো আমি বিষয়টা ভেবে দেখব। রায়হান, তুমি তো আমার ছোট ভাই। দেখো আমি ভুল করেছি আর সেটা আমি বুঝতে পারতেছি। তুমি আমাকে প্লিজ মাফ করে দাও, এমনটা আর কখনো হবে না। ভাবি, তুমি আমার সাথে যাই করেছো না কেন আমি কোনো কিছুই মনে রাখিনি, কারণ তুমি হচ্ছে আমার ভাবি, আর ভাবি হচ্ছে মায়ের সমতুল্য, আর মা কখনো ছেলের কাছে ক্ষমা চাইতে পারে না। দেখলে সাথী, এই হচ্ছে আমাদের পরিবারের শিক্ষা। তুমি যে মানুষটাকে প্রতিনিয়ত অপমান করে গেছো, সেই পাগলটা তোমাকে মায়ের আসনে বসিয়ে রেখেছে। আমি চাইবো আজকের পর থেকে এই সমস্যাগুলো যেন আর না হয়, কারণ আমি তোমাদেরকে নিয়ে সুখের সংসার কাটাতে চাই। তাই তুমি নিজেকে শুধরে নাও, আর নিজেকে শুধরে নিতে পারলে তোমার মঙ্গল। মামনি, আমার যে এই অবস্থা, তাতে খুব একটা সুবিধা মনে হচ্ছে না। দেখি কি করা যায়, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। তাই করা উচিত। দেখি জামাই বাবাজি আসুক। আসো বাবাজি, আসো, বসো বসো। জামাই বাবাজি, তোমার অ্যাক্সিডেন্ট হয়ে তো অনেক ঝামেলা হয়ে গেল। তোমার চিকিৎসায় অনেক টাকা পয়সাও খরচ হল। তোমার গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য সব তো বিক্রি করে দিলে, সাথে আমার মেয়ের গয়নাগুলো বিক্রি করে দিলে। এমন হলে কিভাবে চলবে বলো? তোমার হাতে তো এখন কানাকড়িও নাই। আর তুমি আমার মেয়েকে কিভাবে পালবে, কি করবে, কিভাবে খাওয়াবে? আর আমি বা তোমাদের কত সাহায্য করবো বলো? সাহায্য তো কম করলাম না, আমি আর পারছি না। এখন কি করবে ভেবে নাও। বাবা, আসলে অ্যাক্সিডেন্ট তো কেউ আর ইচ্ছে করে করতে চায় না, ভাগ্যে ছিল তাই হয়ে গেছে। আর টাকা পয়সা অর্থ সম্পত্তি সব চলে গেছে তো কি হয়েছে, নিজের জীবনটা তো আছে। টাকা পয়সা না হয় আবার গড়ে নেব, শুধু একটু সময়ের অপেক্ষা মাত্র। এই সময়ের অপেক্ষাটাই তো আমি আর করতে পারছি না। তুমি আমার সব গয়না বিক্রি করে দিয়েছো, বাবা আর কতদিন আমাদেরকে এভাবে টাকা দিয়ে সাহায্য করবে? দেখো নীলা, এই বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি, তোমার সুন্দর সুন্দর গয়না সবই আমরা আবার না হয় গড়ে নেব, শুধু তুমি যদি একটু আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দাও। বাবাজি, আমার মনে হয় আমার মেয়ে আর তোমার সাথে সংসার করবে না, কারণ তোমার এখন কিছু নাই, তো সব বিক্রি করে দিচ্ছ। কোন আশায় তোমার সাথে সংসার করবে বলো? তাই বলছিলাম কি, যে আমার মনে হয় তুমি তোমার রাস্তা দেখো, আমার মেয়ে আমি দেখি। নীলা, তুমি কি চাও? আমি আবার কি চাইবো? বাবা যা চায় আমিও তাই চাই। তুমি আমাকে ডিভোর্স লেটারটা দিয়ে দিও। আর শোনো, আমার যে গয়নাগুলো তুমি বিক্রি করে চিকিৎসা করেছো, ওই গয়নাগুলো তুমি দেওয়ার ব্যবস্থা করো, খুব তাড়াতাড়ি দিয়ে দিও ওগুলো, তা না হলে আমি এর জন্য ব্যবস্থা নিব। হায় নীলা, এটাই তাহলে তোমার আসল রূপ? তোমার মুখ থেকে সত্যি কথাটা বের করার জন্য আমাকে এই ছোট্ট নাটকটা করতে হলো। রবি আমাকে অনেকবার বলেছে তুমি আর তোমার পরিবার মিলে
আমার সহায় সম্পত্তি সব কিছু তোমরা হাসিল করে নিতে চাও, কিন্তু আমি সেই কথা বিশ্বাস করি। কিন্তু আজ তোমার মুখ থেকে কথাগুলো শোনার পরে আমার আর বিশ্বাস করতে বাকি নেই। আমি আজকে এখানে 2টা কাগজ নিয়ে এসেছিলাম, ডিভোর্স পেপার, আরেকটা আমার সম্পত্তির কাগজ। নীলা, আমি তোমাকে আমার সম্পত্তির অংশীদার করতে এসেছিলাম, কিন্তু তুমি তোমার ভাগ্যটাই বেছে নিলে। তোমার কপালে ডিভোর্স লেটারটাই আছে, আর তোমার সোনা গয়না সেগুলো আমি কাউকে দিয়ে পাঠিয়ে দেব, সেগুলো আঁকড়ে বেঁচে থেকো। কি বলছো এসব তুমি? তার মানে সব তোমার সাজানো নাটক ছিল? হ্যাঁ, এই সবই আমার প্ল্যান ছিল। আর বাবা নিজের মতন নিজের মেয়েটাকেও লোভী বানিয়েছেন। অতি লোভে যে তাঁতি নষ্ট, এই কথাটা মনে হয় আপনারা দুজনই ভুলে গিয়েছিলেন। চল রবি। আপনি ময়লাটা দেন, আমি ময়লাওয়ালা। আপা, আপনাকে ময়লাটি দেন। এত রাতে ময়লা নিতে আসছিস কেন? এখন তোর ময়লা নেওয়ার সময় হলো? আপা, সারাদিন ঘুইরা পুরো এলাকার ময়লা নেওয়া লাগে, তাই আজকে একটু দেরি হয়ে গেল। পরের বার থেকে ঠিক টাইমে আসবনি। আচ্ছা ঠিক আছে, যা ময়লা ঝুড়িটা নিয়ে আয় আর পরিষ্কার করে রেখে দিবি। আপা, এত রাত করে আমি আবার ভিতরে যাবো, ব্যাপারটা কেমন দেখা যায় না? আপনি যদি একটু কষ্ট করে আয়না দিতেন। ময়লা ঝুড়িটা আনবি আর পরিষ্কার করে রাখবি, তাতেই তোর এত কষ্ট? না আপা, কষ্টের লিগা না, আসলে আমার তো সারা গায়ে ময়লা লেগে রয়েছে, আপনার ঘরটাও নোংরা হয়ে যাইব। আর তাছাড়া আপনি যদি ময়লার বালতিটা একটু বাইরে এনে রাখতেন, তাহলে আপনারও আর কিছু কোয়া লাগতো না, আমারও কোনো সমস্যা হইতো না। দেখ, ময়লাওয়ালার মতো থাকবি, এত কথা বলবি না। ময়লা আনবি কিনা সেটা বল। ময়লাওয়ালা? হ আপা, ময়লাওয়ালা বইলেই তো আমরা সবার ময়লা পরিষ্কার করি। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব জায়গার ময়লা নেই। কিন্তু আমার কি মনে হয় জানেন, আমার চাইতে বড় ময়লাওয়ালা হইতেছেন আপনি। কি? তোর এত বড় সাহস? আপা, আমি ময়লাওয়ালা, কিন্তু আমি কাগো ময়লা পরিষ্কার করি, এই আপনাগো মতন মানুষের ময়লা পরিষ্কার করি। আমি যেদিন চাকরিতে ঢুকছিলাম সেদিন একটা প্রতিজ্ঞা করছিলাম যে আমি সবার বাড়ির ময়লা পরিষ্কার করব। কেন করছিলাম জানেন? কারণ আমি চাইছিলাম যে আমাদের দেশের মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হইব। আমার ছোট ভাই এখানে আসার আগে আমার মানা করছিল যে ভাই ওই বাড়িতে যাইও না। এখন বুঝতেছি মানা করার অনেক কারণ ছিল। বেরিয়ে যা এক্ষুনি, নাহলে মারতে মারতে তোকে বের করে দেব। জি আপা, যাইতাছি। ভাই, এত দেরি কেন? আমি তোমার আগেই কইছিলাম এই মহিলা একটা আস্ত বদজাত। তুমি আমার কথা না শুনেই চলে আসলে। আমি তো মনে করছি তোমার বেঁধে রাখছি, এই জন্যই তো এত রাত করে আসলাম। তা তোমার কিছু করছে নাকি? বেশি কিছু করে নাই, অপমান করে একটা থাপ্পড় দিয়ে বাইরে করে দিয়েছে। শিক্ষাটা হইলে তো তাইলে এবার চলো যাই। চল। ভাইয়া শুনুন, এই নিন ময়লা নিন। আর আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত। আসলে ময়লাওয়ালা আসলে আপনারা না, আমরাই আসলে ময়লাওয়ালা। আমি এখন থেকে আপনাদেরকে পরিষ্কারওয়ালা বলেই ডাকবো। সেলুট আপা, সেলুট। আমি আমার বাইরে বসছিলাম, ভাই এই বাসায় যায় না, এই মহিলা আস্ত একটা বজ্জাত। কিন্তু আমার ভাই আইছে, আর আমার ভাই আসাতেই আপনার বিবেক জাগ্রত হয়েছে। আর আপা, আপনার যদি বিবেক জাগ্রত না হয় তাহলে এই দেশটা কেমনে পরিষ্কার হবে? কারণ ধন্যবাদ আপা। আর আজকে থেকে আমরা প্রতিদিন আপনার বাসায় ময়লা নিতে আসবো। ভাই চলো। আরে কি ব্যাপার,
আপনারা আমাকে এভাবে ফেলে দিলেন কেন? তুই নিচেই পড়ে থাক। আর একটা কথা বলতো, তুই কি আমাদের সাথে ইন্টারভিউ দিতে যাচ্ছিস? হ্যাঁ, আমিও ইন্টারভিউ দিতে যাচ্ছি, কিন্তু কি সমস্যা? আপনারা এমন কেন করছেন? ভেতরে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আমাদের কাছে তো আগে ইন্টারভিউটা দিয়ে দে। দেখি পেপারগুলো দেখ তো একটু। রাশেদ ইসলাম, আরে দেখ দেখ, ওর কোয়ালিফিকেশন তো আমাদের থেকেও ভালো। আর ও যদি ইন্টারভিউ দিতে যায় তাহলে তো আমরাই রিজেক্ট হয়ে যাব। তার মানে ও আর ইন্টারভিউটা দিতে যাচ্ছে না। আরে আপু, আপনি আমার পেপারসগুলো এভাবে ছিঁড়ে ফেললেন কেন? প্লিজ আমাকে যেতে দিন, এই চাকরিটা আমার খুব দরকার। তোর কাছে তো সিভিই নেই, কি করে ইন্টারভিউটা দিবি? ওনাকে দেবে ইন্টারভিউ। আরে ভাইয়া কি করতেছেন আপনারা? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। এগুলো কি করতেছেন ভাই? এটা কোন ধরনের বেয়াদবি? আরে ভাই, আপনি এত কথা বলতেছেন কেন? আপনি নিজের কাজ করুন। দেখুন, আপনারা যেটা করছেন এটা কিন্তু মোটেও ঠিক করতেছেন না। দেখতেছেন লোকটা ঠিকভাবে চলতে পারতেছে না, আপনারা তার সাথে এইভাবে বিহেভ করবেন? আরে ভাই, আপনি এত কথা বলতেছেন কেন? আপনি নিজের কাজ করুন। আমি আমার কাজ করব? দাঁড়ান, আমি আপনাদের নামে কমপ্লেন করতেছি। যাচ্ছি যাচ্ছি, দাঁড়ান। এই চলো তো। চলো। ভাইয়া চলেন যাই। না ভাইয়া, আমি আর যাব না। ওনারা আমার সিভিটা ছিঁড়ে ফেলেছে, আমি এখন বাসায় চলে যাচ্ছি। ভাইয়া আসলে ওনারা যে কাজটা করছে একদমই ঠিক করে নেই। ওনাদের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। আপনি ঠিক হয়ে যেতে পারবেন তো? হ্যাঁ ভাই, আমি যেতে পারবো। আপনাকে ধন্যবাদ। ওই যে দেখো, জনদরদি মানুষ আসছে। কিরে, ওই প্রতিবন্ধীটা আসেনি? কেমন মানুষ ভাই আপনারা? ওনার সাথে এমনটা করে কি পাইলেন? পাইনি, কিন্তু পাবো এই চাকরিটা। আমরা ওর কোয়ালিফিকেশন আগেই দেখেছি, তাই তো নিজেদের রাস্তাটা পরিষ্কার করে রাখলাম, সাথে আপনারও। তাই বেশি কথা না বলে চুপচাপ থাকুন। আপনাদের ইন্টারভিউ শুরু হতে যাচ্ছে, আপনারা এখনই ভিতরে আসুন। স্যার, ইন্টারভিউটা কি এখনই শুরু হবে? হ্যাঁ অবশ্যই। তার আগে একটা কথা বলুন তো, আপনাদের কোনো কলিগ যদি শারীরিকভাবে অক্ষম হয় কিংবা প্রতিবন্ধী হয়, তাহলে তার সাথে আপনাদের আচরণ কেমন হবে? স্যার, অবশ্যই ভালো ব্যবহার করব তার সাথে, আর তার বিপদে আপদে সবসময় পাশে থাকবো। আর তার যদি কিছু প্রয়োজন পড়ে অবশ্যই তাকে হেল্প করব। আর হ্যাঁ, সে যাতে নিজেকে শারীরিকভাবে অক্ষম মনে না করে সেই চেষ্টা করব। গুড। আপনাদের চিন্তা ভাবনা খুবই ভালো, কিন্তু সেই জিনিসটা প্র্যাকটিক্যাল কেন নয়? আরে এই লোকটা বাইরে সেই লোকটা না? উনি এখানে কি করছেন? কিভাবে বলছি, বাইরে যা কিছু হয়েছে সেটাই ছিল আসল ইন্টারভিউ। আর এই ইন্টারভিউটা নেওয়া হয়েছে এই কোম্পানির জন্য একজন বেস্ট এমপ্লয়ি খুঁজে বের করতে। বেস্ট মানে শুধু ভালো কোয়ালিফিকেশন নয়, বেস্ট মানে হচ্ছে মনুষ্যত্বের পরিচয়, বেস্ট মানে হচ্ছে নিজের কলিগদের সাথে ভালো আচরণে। স্যার, আমরা আমাদের ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। আর আমরা যদি জানতাম আপনি ওই লোক, তাহলে আমরা কখনোই এই কাজটা করতাম না। সেটাই মনুষ্যত্ব। আর মনুষ্যত্ব জিনিসটা কোয়ালিফিকেশন দেখে হয় না, মনুষ্যত্ব জিনিসটা হয় মন থেকে। এই মনুষ্যত্ব জিনিসটা আপনাদের দুজনের মধ্যে নেই, আছে শুধুমাত্র অনিকের মধ্যে। দ্যাটস ওয়াই এই চাকরিটা শুধু অনিকই পাবে, কারণ এই কোম্পানিতে অনিকের মতন লোকদেরই প্রয়োজন।
আপনাদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। আপনারা এখন আসতে পারেন। স্যার, আমাদেরকে কি আরেকটা সুযোগ দেওয়া যায় না? I said get out. Just get out from here. অনিক, আপনি বসুন। ভাইয়া, এটা আমাদের নতুন প্রজেক্টের ফাইল। বস আমাকে করতে দিয়েছিলেন, একটু দেখবেন সব ঠিক আছে কিনা। সব তো মোটামুটি ঠিকই আছে, তুমি ফাইলটা স্যারকে দেখাতে পারো। তাহলে আমি স্যারকে দেখিয়ে দিই। হ্যাঁ, ফাইলটা স্যারকে দেখাও। আচ্ছা ঠিক আছে। মাহি, একটু বসো। আজকে সন্ধ্যায় ফ্রি আছো? কেন ভাইয়া? ফ্রি না থাকলেও ফ্রি থাকতে হবে, কারণ আমি ফ্রি আছি। এই তো বাইরে গেলাম, একটু চা কফি খেলাম। আর তুমি তো জানোই আমি এই অফিসে নতুন এসেছি, আর তুমি ছাড়া আমার কেউ পরিচিত নেই। তোমারও লাভ হবে আর সব কিছু থেকে হেল্প পাবে। আর যদি টাকা পয়সা লাগে তাহলে তো বুঝি, আমাকে জানিও। মাহি, তোমাকে নতুন প্রজেক্টের ফাইলগুলো রেডি করতে বলেছিলাম, সেগুলো কি রেডি হয়েছে? জি স্যার, সব রেডি। ঠিক আছে, ফাইলগুলো নিয়ে এক্ষুনি আমার রুমে আসো তো। জি আসছি। আমি যাই ভাইয়া। স্যার, ফাইলটা। হ্যাঁ দাও, বসো। হ্যাঁ, সব কিছু ঠিকই আছে। আচ্ছা মাহি, বাইরে হাসিব তোমাকে কি বলছিল? না না স্যার, তেমন কিছু না। আরে তুমি ভয় পাচ্ছ কেন? দেখো, আমি এই অফিসের বস, তুমি আমাকে সব কিছু নির্ভয়ে খুলে বলো। আসলে স্যার, উনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন, আর এমনকি আমাকে রাত কাটানোর কথা বলেছেন ওনার সাথে। আসলে আমি তো মেয়ে, তাই ওনাকে কিছু বলতেও পারিনি। কি বলছো তুমি এসব? এত নোংরা একজন লোককে আমি আমার অফিসে জায়গা দিয়েছি? আমার ভাবতেই নিজের উপরে লজ্জা হচ্ছে। আচ্ছা তুমি একটা কাজ করো, সবাই চলে গেলে তুমি আমার রুমে এসো। আমি এখন আর কাউকে বিশ্বাস করতে পারছি না, আমি নিজে তোমাকে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার, আসবো? আরে মাহি, এসো এসো, বসো। সবাই চলে গেছে? আর ওই বেয়াদব হাসিবটাও চলে গেছে নাকি? জি স্যার, সবাই চলে গেছে। হো আচ্ছা, চলো তাহলে শুরু করি। মানে ঠিক বুঝলাম না স্যার। তুমি বাইরে হাসিবের সঙ্গে যেটা শুরু করতে চাইছিলে সেটা আমার সঙ্গে শুরু করো না। আমি এই অফিসের বস, আমি তোমার সব ইচ্ছা পূরণ করে দেবো। কি করছেন স্যার? প্লিজ স্যার ছাড়ুন, আমি এরকম মেয়ে না স্যার, প্লিজ ছাড়ুন স্যার। দেখো, আমি তোমার বেতন ডাবল করে দেবো, আর তোমাকে আমার পাশের চেয়ারে বসার সুযোগ করে দেবো, জাস্ট একটা রাত। আর
এখানে তেমন কেউ নেই, কেউ কিচ্ছু জানতে পারবে না। এইদিকে দেখ। তুই তুই আর আসার সময় পেলি না? তুই যা, বাড়ি চলে যা। এই নে কিছু টাকা রাখ, তুই বাড়ি চলে যা। হারামজাদা, যাচ্ছিস না কেন? চুপ, একদম চুপ। তুই আমাকে এই অফিসে আনিসনি, আমি নিজে থেকে এসেছি। তুই জানিস আমি কে? এতদিন কোনো প্রমাণ ছিল না, তাই তোকে ধরতে পারিনি। আজ হাতে নাতে তোকে পেলাম। কে তুই? পুলিশ। তোর নামে অফিসের নারী কর্মীরা অনেক অভিযোগ দিয়েছে। ধন্যবাদ মাহি, আপনার জন্য এই কালপিটটাকে ধরতে পারলাম। আর চল। ম্যাডাম, আপনার চা। রাখ। ম্যাডাম, একটা কথা করছিল। হ্যাঁ বল। আমার না একটু ছুটি লাগতো। তুই কতদিন ধরে আমাদের বাসাতে কাজ করিস? ম্যাডাম, 2 মাস। এই 2 মাসে ঠিক কতবার তুই ছুটি চেয়েছিস? সারাদিন কি ছুটি নিয়েই প্ল্যান করিস নাকি? কাজের কাজ তো একটাও করতে পারিস না ভালো করে। কিচেনে এত এত কাজ পড়ে আছে, যা গিয়ে কিচেনের কাজগুলো আগে শেষ কর। আর একবার যদি শুনেছি যে তোর ছুটি লাগবে, তাহলে একদম থাপড়ে গাল লাল করে দিব। ফাজিল কোথাকার। কি ব্যাপার, কি করছো? আর বলো না, ওই কাজের ছেলেটা, ওর প্রতিদিনই ছুটি চাই। আর তোমাকে বারবার বলেছি কোনো কাজের লোক আমার লাগবে না। এর আগে একটা মেয়েকে আনলে চুরি করে পালিয়ে গেল, এবার একটাকে এনেছো, ওটাকে তো আমার দেখলেই সন্দেহ হয়। আরে না, ছেলেটা সহজ সরল আছে আর কাজেও খুব ভালো। আমার না ওকে দেখলেই কেমন জানি মনে হয় কোনো ক্রাইমের সাথে জড়িত। মাঝে মাঝেই দেখি কার সাথে জানি ফোনে কথা বলছে, কি বিদেশ বাংলাদেশ বলতে থাকে আবুল তাবুল। তার উপর হচ্ছে আমাকে দেখলেই ও ফোনটা লুকিয়ে ফেলে। আমার না ওকে সত্যি অনেক সন্দেহ হয়। আরে না, ও ক্রাইমের সাথে জড়িত থাকবে কেন? আর তোমার যেহেতু এত সন্দেহ হচ্ছে, পরের বার যখন ফোনে কথা বলবে তখন সরাসরি ধরে দেখবো কার সাথে কথা বলে। যদি ভালো হয় ভালো, আর খারাপ হলে বের করে দেব। আর তাছাড়া একটা মানুষকে না জেনে শুনে এভাবে শাস্তি দেওয়াটা ঠিক হবে না। তা অবশ্য তুমি ঠিকই বলেছো। আচ্ছা, মাথাটা খুব ব্যথা করছে, বাদ দাও না, একটা কফি নিয়ে এসো না প্লিজ। আচ্ছা তুমি বসো, আমি নিয়ে আসছি। হ্যালো মা, ভালো আছো মা? এই তো মা, আল্লাহ রাখছে, তোমার দয়া ভালোই আছি। তুমি খাওয়া দাওয়া করছো মা? হ মা, আমি এই যে মাত্র খাইলাম। ওষুধ পানি ঠিকভাবে খাইতেছো? হ্যাঁ আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না। আমি স্যারের লগে কথা কইছি, আমার 6 মাসের ভিতরে ছুটি দিয়ে দিব। আমি ছুটি পাইলেই তোমার কাছে বাংলাদেশে আইয়া পড়বো। হ্যাঁ আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি ওষুধ পানি ঠিকভাবে খাইও। এই তুই এখানে কার সাথে কথা বলছিস? এদিকে আয় তো। ও রোজ কার সাথে ফোনে লুকিয়ে লুকিয়ে কথা বলে, আর এই দেশে থেকে বলে ও নাকি বিদেশে আছে। তুমি দেখো তোর ফোনটা চেক করে ও কার সাথে কথা বলে। এই ফোন দে। তুই প্রতিদিন কার সাথে কথা বলিস আজকে দেখবো। স্যার, আমি আমার মা লয়ে কথা কই। স্যার, আমার বিদেশে যাওয়ার কথা ছিল। আমার মা গ্রামের সব জমি জমা, তার গয়নাগাটি বেচা শেষ সম্পদটা আমাদের তুলে দিয়েছিল স্যার। বিদেশ যাওয়ার লাগে আমি ঢাকা শহর আইছিলাম।
কিন্তু এই শহরের দালাল প্রতারকের খপ্পরে পড়ে আমার সব টাকা পয়সা লুটপাট হয়ে গেছে স্যার। এই লেগে আমি বিদেশের নাটক করে মারে সান্ত্বনা দেয় স্যার। সত্যিটা জানলে স্যার আমার মা চিন্তায় চিন্তায় মরেই যাইব। আজকালকার দিনে না কাউকে বিশ্বাস করা যায় না, তাই তোর সাথে এমন ব্যবহার করে ফেলেছি, তুই কিছু মনে করিস না। আচ্ছা, আমি তোকে কিছু টাকা দেবো না, তুই কিছুদিন বাড়ি থেকে ঘুরে আয়। আর তুই কোথায় থাকিস, কী করিস, কাউকে কিছু বলা লাগবে না। আর আমার এক বন্ধু আছে, তার এজেন্সি আছে, তো ওই এজেন্সি থেকে সে বিদেশে লোক পাঠায়। আমি তোর সব কিছু ব্যবস্থা করে দেবো, তুই টেনশন করিস না ভাই। আর তোর বিদেশে যাওয়ার খরচ আমরা দিয়ে দেব। তুই কালকেই দেশে যা, গিয়ে কয়েকটা দিন বাসার সবার সাথে কাটিয়ে আস। আমার মাফ করে দিন স্যার। আপনারা আমার কত বড় উপকার যে করলেন। আপনারা না থাকলে সারা জীবন আমার মায়ের লগে মিথ্যা অভিনয়টা আমার চালাই যেমন লাগতো। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম। মামুনি, মামুনি, ও বর্ষা মামুনি। আরে চাচা আপনি? হ্যাঁ মামুনি, বাসা বাড়ালে গাইছি মা। ভাড়াটা দিতে পারবো না। মা তুমি না সেদিন বললা 10 দিন পর ভাড়া দিবা, আজকে 1 মাস হয়ে গেল গা। আরে বাবা তাহলে সামনের মাসে নিয়ে যান তো যান। মামুনি আমার তো কোনো আলাদা ইনকাম নাই, এই বাসা ভাড়ার টাকা দিয়ে আমি চলি। তুমি তো বাসা ভাড়া নেওয়ার সময় বলছিলা যে আমি সময় মতো বাসা ভাড়া দিয়ে দিব, তবে আজকে এই ধরনের ব্যবহার করতেছে কেন? আমি যে বলেছিলাম সময় মতো বাসা ভাড়া দিব, তার কি কোনো প্রুফ আছে আপনার কাছে? এগ্রিমেন্টে সাইন করেছিলাম না মামুনি। তাহলে যান তো, যখন টাকা হাতে পড়বে দিয়ে দেব। যান তো যান, সকালবেলা মুডটা খারাপ করে দেব। মামুনি, মামুনি, বর্ষা মামুনি। মামুনি, মামুনি, বর্ষা মামুনি। আরে কি ব্যাপার, আপনি এখানে কেন? এই মামুনি, বাসা ভাড়ার জন্য আসলাম। অনেকক্ষণ বাইরে থেকে ডাকাডাকি করার পর দেখলাম তুমি কোনো সারা শব্দ দিচ্ছ না, তাই ভিতরে ঢুকে পড়লাম। ভাড়াটা কি এখন চুরি করে নিয়ে যাবেন? না না, তুমি ভুল বুঝছো, তোমাকে অনেকক্ষণ ডাকাডাকি করেছি, না পেয়ে ভিতরে ঢুকে পড়লাম। দরজা খোলা ছিল বলে আপনার ঢুকে পড়তে হবে? ভদ্রতা বলতেও তো একটা জিনিস আছে। সরি সরি মামুনি, সরি। যাই হোক, ঢুকেই যেহেতু পড়েছেন, বলুন তো কি বলবেন? মামুনি, আজ 2 মাস হয়ে গেল, তুমি তো ঘর ভাড়া দিতে চেয়েছিলে, তাই ঘর ভাড়া নিতে এসেছি। ও আচ্ছা, বাসা ভাড়া? আমি তো কোনো বাসা ভাড়া দিতে পারবো না। যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে লোক জড়ো করবো চিৎকার করে, আর বলবো যে আপনি জোর করে আমার ঘরে ঢুকে এসেছেন আর আমার সাথে অসভ্যতা করছেন। ছি ছি, এটা তুমি কি বলছো মামুনি? আমি যদি জানতাম সামান্য 10,000 টাকার জন্য তুমি আমার সাথে এমনটা করবে, তাহলে আমি কখনো তোমাকে আমি বাসা ভাড়া দিতাম না। এখন আর কি করার আঙ্কেল, বাসা তো ভাড়া দিয়েই ফেলেছেন, তাই এখন চলে যান। মামুনি আচ্ছা বলো তো, আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমার সাথে এমনটা করছো? আপনি আমার কোনো ক্ষতি করেননি, আপনি ক্ষতি করেছেন ওই ময়লাওয়ালার। মানে? যেদিন আমি প্রথম আপনার বাসায় আসি ওই দিন আপনি
কিরে ময়লা ময়লা ঠিক মতন নেস তো? যে স্যার ময়লা ঠিকভাবেই নেই। স্যার একটা কথা কোন ছিল। ক। স্যার 6 মাস ধরে তো ময়লার টাকাটা ভইজা রইছে, টাকাটা দিলে অনেক উপকার হইতো। খালি টাকা 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 টাকা, হ্যাঁ টাকা ছাড়া কিছু বুঝছ না তারা? যত সব কাজ কাম তো ঠিক মতো করে না, খালি আছে টাকা। এনে স্যার এনে তো 1000 টাকা দিয়েছেন, আরো তো 1000 টাকা পাম। ওই বাড়া তোরে যেটা দিছে এটা নে, এত কথা কস কেন? এত কথা কস কেন? স্যার আমার মায়ের শরীরটা মেলা খারাপ, ওনার লেগে ওষুধ কেনা লাগবে, আর 1000 টাকা দিলে আমার অনেক উপকার হয় স্যার। তোর মা শরীর খারাপ, আমার টাকাতে ওষুধ কি দেব? শোন, আগামী মাস থেকে তোর কাম করা লাগবে না, আমি অন্য লোকের গেল মনে যা। আবার খারাপ ওষুধ কে যাস না? মামনি, টাকার দরকার হলে মানুষ যে কতটা অসহায় হয় সেটা আমি আজকে বুঝতে পেরেছি। আচ্ছা আঙ্কেল, আপনি দাঁড়ান, আমি আপনার টাকাটা নিয়ে আসছি। না 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 মামনি, না, তোমার টাকা আমি এখন নিব না। আগে ওই ময়লা আলার টাকা দিব, তারপর আমি তোমার টাকা নিব, তারপর আমি তোমার টাকা নিব। তুমি আজকে আমার ভুলটা ভেঙে দিলে। আজকে আমি বুঝতে পেরেছি আমার শেষ টাকা আসলে সবারই প্রয়োজন, সবারই প্রয়োজন, হ্যাঁ সবারই প্রয়োজন।